আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ রাইটিং স্কিল ভিডিও চ্যানেলে অষ্টম শ্রেণীর আমরা আজকে 24তম ক্লাসে আছি। আজকে আমরা এক্সপেরিয়েন্স 7-এর যেটির নাম হচ্ছে এ হোল ইন দ্য ফেন্স, বেড়ায় গর্ত, এই শিরোনামে যে এক্সপেরিয়েন্সটি আছে অর্থাৎ অধ্যায়টি আছে তার 7.3.1, 7.3.2 এবং 7.3.3 এর উত্তরগুলো দেখব। তো প্রথমে দেখি আমরা এখানে ইনস্ট্রাকশন কি বলা আছে। 7.3.1 Let's read a story about how to use different verb tenses to indicate different times। বলছে আমরা একটা গল্প এখানে পড়ব, সেখানে আমরা দেখব হাউ টু ইউজ ডিফারেন্ট ভার্ব টেন্সেস, কীভাবে বিভিন্ন টেন্সগুলো ব্যবহার করতে হয় টু ইন্ডিকেট ডিফারেন্ট টাইমস, বিভিন্ন সময়ের এগেনস্টে। যখন কিছু সময়ের কথা লেখা থাকে, টাইম অ্যাডভারিবিয়াল বলা হয় ইংলিশে, সেই টাইম অ্যাডভারিবিয়ালগুলো যখন বাক্যে থাকে সেটা একটা টেন্সকে নির্দেশ করে। সেটা কেমন আমরা নিচে দেখব, সেই ব্যাপারটা আজকে দেখাবে এখানে। ইট উইল হেল্প ইউ টু ইউজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব এক্সপ্রেসিং দ্য স্পেসিফিক টাইম অফ অ্যাকশন ইন এ সেন্টেন্স। ইট উইল হেল্প ইউ টু ইউজ কারেক্ট ফর্মস অফ ভার্ব। এখানে রাইট ফর্মস অফ ভার্বের আমরা নাম শুনেছি হয়তো, অনেকেই শোনার কথা রাইট ফর্মস অফ ভার্ব অথবা কারেক্ট ফর্মস অফ ভার্ব, এই শব্দগুলো তো ভার্বের সঠিক যে ফর্মটা, ধারণটা, সেটা দ্য স্পেসিফিক টাইম অফ অ্যাকশন, যেটা যে কিছু শব্দ থাকবে, শব্দ দিয়ে আমরা বুঝতে পারবো এটা কোন টেন্সের মধ্যে যাচ্ছে, তো সেটা প্রকাশ করে, এটা আমরা এখানে শিখব। দেন ইন ফেয়ার গ্রুপস চেক whether the forms of verbs Shauli has used the story a day to remember are correct. If those are not correct, write the correct forms in the last column in activity 7.2.3. আচ্ছা, আমরা চলে যাচ্ছি পড়াতে। নোট অন দ্য ইউজ অফ কারেক্ট ফর্মস অফ ভার্ব, পার্ট 1। আমরা পার্ট 1টা দেখি। প্রসূন ইজ কিউরিয়াস বয় হু লাভস টু লার্ন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস। প্রসূন একেবারে খুবই কৌতূহলী এবং আগ্রহী একটা ছেলে, যে সবসময় বিভিন্ন ভাষা শিখতে চায়। ওয়ান ডে হোয়াইল রিডিং এ বুক, একদিন যখন সেটা বই পড়ছিল, অন হাউ টু ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ কারেক্টলি, যখন একটা বই পড়ছিল কীভাবে ভাষা সঠিকভাবে ব্যবহার করতে হয়, হি লস্ট হিমসেলফ ইন দ্য বুক, সে বইয়ের মধ্যে একটা হারিয়ে গেল। অ্যান্ড স্টার্টেড হিজ লার্নিং জার্নি উইথ হিজ ল্যাঙ্গুয়েজ টিচার এ টকিং প্যারট, এবং সে তার একটা যে কথা বলার তোতা পাখি আছে, সেই ওটার সাথে কথা বলে তার এই যে ল্যাঙ্গুয়েজ শেখার যে জার্নিটা সেটা শুরু করলো। হ্যালো দেয়ার ইয়ং বয়, আই এম প্যারট, হোয়াট ইজ ইউর নেম। সে বলছে, হাই যুবক, আমি একটা তোতা পাখি, তোমার নাম কি? সেড দ্য প্যারট। আচ্ছা, তোতা পাখি অনেক, প্যারটকে টিয়া পাখিও বলে অনেক এলাকাতে, তোতা পাখি বলে, আমরা এখানে টিয়া পাখি বলবো, ঠিক আছে, যেন হয়তো বুঝতে সহজ হয়। আমি একটি টিয়া পাখি, তোমার নাম কি? সেড দ্য প্যারট, টিয়া পাখিটি বলল। মাই নেম ইজ প্রসূন, আমার নাম হচ্ছে প্রসূন। নাইস টু মিট ইউ, আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। ডিয়ার প্যারট, বা তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো প্রিয় টিয়া পাখি। রিপ্লাইড প্রসূন বলল। কল মি পলি, আমার যে কলমি পলি, প্রসূন, আমাকে পলি বলে ডাকতে পারো তুমি, এটা পলি বলল, অর্থাৎ টিয়া পাখিটা বলল। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই অংশটুকু আবার এখানে অনুবাদ করে দিয়েছি, সো আমি আর এখান থেকে পড়ছি না। তুমি যদি আমার অনুবাদটা ভালো করে বুঝতে না পারো, আমি বলবো এখান থেকে অনুবাদগুলো দেখে নেওয়ার জন্য। আমাদের আজকে পুরো ভিডিওতে প্যাসেজের অংশটুকু পুরোটাই অনুবাদ করে দেওয়া আছে, আশা করি তোমার বুঝতে সমস্যা হবে না এখন থেকে আর। এ লাভলি নেম, হাউ ফ্লুয়েন্টলি ইউ স্পিক ইংলিশ। প্রসূন বলছে, চমৎকার নাম তোমার, তুমি কি স্পষ্টভাবে, কত দ্রুত তার সাথে ইংরেজিতে কথা বলো। উইল ইউ হেল্প মি টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, তুমি কি আমাকে এই দ্রুত ইংলিশ বলাটা শেখাবে? বা খুব ফ্লুয়েন্টলি বলতে অনেকটা সাবলীলভাবে বলা হয়, ঠিক আছে, সাবলীলভাবে তুমি কি আমাকে ইংরেজি বলা শেখাবে? অ্যান্ড কারেক্টলি, এবং সঠিকভাবে। প্রসূন বলল, আই উড লাভ টু, আমি শেখানোর সুযোগ পেলে খুবই পছন্দ করবো এই কাজটা। দ্য ফার্স্ট থিং ইউ নিড টু নো ইজ দ্য সাবজেক্ট অ্যান্ড হাউ দ্য সাবজেক্ট এগ্রি টু এ ভার্ব ইন এ সেন্টেন্স। সবার আগে তোমার সেন্টেন্সের সাবজেক্টটা বুঝতে হবে, এবং সাবজেক্ট মানে কর্তাটাকে বুঝতে হবে, এবং
সে কিভাবে ওই কোন ভার্বের সাথে এগ্রি করে, সে একটা সাবজেক্ট টেন্স অনুযায়ী নির্দিষ্ট কিছু ভার্বের সাথে এগ্রি করে, সব রকম সাবজেক্ট সব ভার্বের সাথে এগ্রি করবে না, অর্থাৎ সে সঠিক রূপ গ্রহণ করবে না। সেড পলি বলল, হোয়াটস দ্যাট, সেটা কি? আক্সড প্রশ্ন জিজ্ঞেস করলো, সেটা কি? ওয়েল, ইট মিনস দ্যাট দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স অ্যান্ড দ্য ভার্ব মাস্ট এগ্রি ইন নাম্বার অ্যান্ড টেন্স। এর মানে হচ্ছে বাক্যে যে সাবজেক্ট আছে সেটা সেন্টেন্স এবং ভার্বের সাথে অবশ্যই এগ্রি করবে। কিসের ভিত্তিতে? নাম্বার এবং টেন্সের ভিত্তিতে। ওকে, অনুবাদটা তুমি এখানে দেখতে পাচ্ছ। আবার যদি তোমার কোনো সমস্যা হয় তুমি অনুবাদটা দেখে ক্লিয়ার হয়ে নাও। ওকে, প্রশ্ন, verbs have different forms that indicate times of action. প্রশ্ন বলছে ভার্বের তো আসলে কয়েক রকম ধরন আছে, সেটা বিভিন্ন রকম যে সময়টা আছে সেটাকে নির্দেশ করবে। ভার্বের বিভিন্ন সময় আছে। লেট আস লার্ন সাম অফ দ্য ভার্ব ইউজেস ইন রিলেশন টু টাইম এক্সপ্রেশন। চলো আমরা তাহলে কিছু ভার্বের ব্যবহার শিখি ইন রিলেশন টু টাইম এক্সপ্রেশন। এই যে টাইম এক্সপ্রেশনগুলোর সাথে বা যেটার সাথে সম্পর্কিত। সেট পলি বলল, ফলি showed the following table that included examples of all three simple tenses, continuous tenses and perfect tenses and perfect continuous tenses along with time adverbials for each tense. ফলি দেখালো যে কীভাবে যে একটা টেবিল করে আমরা দেখবো একটু নিচে, সেখানে তিনটে টেন্সেরই যে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যে টাইম অ্যাডভার্বিয়ালসগুলো অর্থাৎ সময় নির্দেশক শব্দগুলো যেগুলো আছে সেগুলো কিভাবে সংশ্লিষ্ট বা যুক্ত আছে সেটা বাংলা অনুবাদটা তুমি এখান থেকে দেখে নাও। তারপর আমরা এখন দেখি সিম্পল প্রেজেন্ট বলতে তুমি বুঝবা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। ঠিক আছে, তো আমরা এখানে সিম্পল দেখো, প্রথমে টেন্স দেওয়া আছে, তারপরে টেন্সের স্ট্রাকচারটা দেওয়া আছে, এরপর টাইম অ্যাডভার্বিয়ালস আর সেন্টেন্স এক্সাম্পল সেন্টেন্সটা। সিম্পল প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি আমরা সবাই তো জানি, তাই না? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আচ্ছা, এখানে বইতে অবজেক্ট অংশটুকু লেখেনি দেখে আমিও লিখিনি, সো আশা করি তুমি বাকিটা বুঝতে পারবে। তো টাইম অ্যাডভার্বিয়ালস প্রেজেন্ট টেন্সের জন্য টাইম অ্যাডভার্বিয়ালস কি থাকবে? অলওয়েজ, অফেন, সামটাইমস, রেয়ারলি, রেগুলারলি। অলওয়েজ মানে সবসময়, অফেন হচ্ছে মাঝে মাঝে, সামটাইমস কখনো কখনো, রেয়ারলি হচ্ছে প্রায় একেবারে কদাচিৎ যাকে বলে, রেগুলারলি নিয়মিত। এই ধরনের শব্দ যখন থাকবে এগুলো হচ্ছে টাইম অ্যাডভার্বিয়ালস বলা হয়, অর্থাৎ সময় নির্দেশক ক্রিয়া বিশেষণ বলা যায় আর কি। আচ্ছা, এক্সাম্পল সেন্টেন্স যদি লিখতে বলে আমরা লিখব কীভাবে? আই রেগুলারলি ব্রাশ মাই হেয়ার, আমি নিয়মিত আমার চুল আশ্রয়। এটাকে আমরা এইভাবে উদাহরণ নিতে পারি বাক্যের। এখন আসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তা ওখানে টাইম অ্যাডভার্বিয়ালস কি? কোনো বাক্যে যদি নাও, অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ দিলাম আমরা এখানে, আই এম টকিং টু মাই ফ্রেন্ড নাও, আমি এখন আমার বন্ধুর সাথে কথা বলছি। এই যে নাও শব্দটা আছে সেই কারণে, খেয়াল করে দেখো, এই যে নাও শব্দটা আছে সেই কারণে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি আমরা। বইতে তোমার দেখো প্রেজেন্ট পারফেক্ট সিম্পল লেখা, ঠিক আছে? তোমাদের বইতে যেভাবে আছে এক্স্যাক্টলি আমি এটা এখানে এভাবে লিখেছি। আচ্ছা, ওকে, আমি মুছে দিচ্ছি। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, এরপরে ফার্স্ট পার্টিসিপল অফ ভার্ব অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তারপরে হচ্ছে অবজেক্ট। তো ওখানে কোনো বাক্যে যদি ইয়েট, অলরেডি, এভার, নেভার, আরও কিছু আছে, জাস্ট নাও, তারপরে যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এখানে আই হ্যাভ অলরেডি টেকেন ব্রেকফাস্ট, আমি ইতিমধ্যেই নাস্তা করে ফেলেছি। এখানে অলরেডি শব্দটা আছে, দেখো অলরেডি থাকার কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ থাকবে, বিন থাকবে, তারপরে ভার্বের সাথে আইএনজি থাকবে, তারপর অবজেক্ট থাকবে। কোনো সেন্টেন্সে যদি ফর অথবা সিন্স লেখা থাকে, দেখো ফর অথবা সিন্স উল্লেখ থাকে এবং পর একটা সময়েরও উল্লেখ থাকে, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এবং আমরা কীভাবে বুঝবো? আই হ্যাভ বিন রিডিং এ ম্যাগাজিন ফর অ্যান আওয়ার। দেখো ওই যে ফর লেখা আছে, অ্যান আওয়ার একটা সময়, অর্থাৎ একটা কাজ
বর্তমানকালে কোনো একটা কাজ শুরু হয়েছে কিন্তু এটা দীর্ঘক্ষণ ধরে চলছে বা নির্দিষ্ট কোনো একটা সময় থেকে চলছে যদি বলে, তাহলে তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখন হচ্ছে সিম্পল ফাস্ট টেন্স। সিম্পল ফাস্ট টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। কোনো বাক্যে যদি ইয়েস্টারডে, লাস্ট নাইট, 2 years ago এই ধরনের কথা থাকে তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আই রোট এ স্টোরি ইয়েস্টারডে, গতকাল আমি একটা গল্প লিখলাম। এখন দেখো ইয়েস্টারডে আছে, তাই এটা পাস্ট ইনডিফিনিট টেন্স অথবা সিম্পল ফাস্ট টেন্স যাই বলো তুমি। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে দেখো সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, তাই না? এটা তো আমরা শিখেছি। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে তুমি অবশ্যই যেহেতু ক্লাস 8-এ পড়ো, টেন্সের বিষয়গুলো আশা করি তোমার কাছে ক্লিয়ার আছে। না হয় এইখান থেকে অথবা তোমার বইয়ে যে সুন্দর চার্ট করে দেওয়া আছে সেখান থেকে শিখে নিতে হবে। কোনো বাক্যে যদি হোয়াইল, অ্যাট দ্যাট টাইম, অ্যাট দ্যাট মোমেন্ট কথা থাকে তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হবে। একটা বাক্য যদি করি আমি, আই ওয়াজ ডুইং ম্যাথ অ্যাট দ্যাট টাইম ইউ ফোনড মি, তুমি যখন আমাকে ফোন করেছিলে তখন আমি অঙ্ক করছিলাম। আই ওয়াজ ডুইং, খেয়াল করে দেখো যে অ্যাট দ্যাট টাইম কথাটা যদি একটু আছে, অ্যাট দ্যাট টাইম দেখতে পেয়েছো বাক্যের মধ্যে অ্যাট দ্যাট টাইম আছে, সে কারণে এখানে এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ফার্স্ট পারফেক্ট টেন্সে আসো, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট যদি থাকে তাহলে ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। কোনো বাক্যে যদি বিফোর অথবা অলরেডি থাকে, দেখো বিফোর অথবা অলরেডি, আই হ্যাড চেকড মাই ব্যাগ বিফোর আই ওয়েন্ট টু স্কুল। আমরা জানি বিফোরের আগে ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। দেখো বিফোরের আই হ্যাড চেকড মাই ব্যাগ, হেড আছে, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল আছে, তাহলে এটা ফার্স্ট পারফেক্ট টেন্স। আই ওয়েন্ট টু স্কুল, সাবজেক্ট প্লাস দেখো ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, তাহলে আমরা এটা ইনডিফিনিট। ওকে, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হেড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখানে সিন্স অথবা ফর দেখে আমরা চিনতে পারবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মতোই। আই হ্যাড বিন ওয়ার্কিং ফর এন আওয়ার, আমি 1 ঘন্টা ধরে কাজ করছিলাম। হোয়েন মাই ফ্রেন্ড কল, যখন আমার বন্ধু ফোন করেছিল। সিম্পল ফিউচার, সিম্পল ফিউচার অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স, সেটা সাবজেক্ট প্লাস শেল অথবা উইল অথবা এরপরে মূল ভার্ব বা বেস ভার্ব, যেটা দেখতে পাচ্ছ তোমার বইতে বেস ভার্ব লেখা হচ্ছে, মূল ভার্ব কি, এরপর অবজেক্ট। কোনো বাক্যে যদি টুমোরো থাকে, নেক্সট উইক থাকে, ইন এ মান্থ লেখা থাকে, আবার বলছি টুমোরো, নেক্সট উইক, ইন এ মান্থ লেখা থাকলে সেটা সিম্পল ফিউচার টেন্স হবে। আমরা যদি বাক্য তৈরি করি ওইভাবে, আই উইল মিট ইউ টুমোরো, আগামীকাল তোমার সাথে আমার দেখা হবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স দেখো, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস শেল অথবা উইল, এরপরে বি, তারপরে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। বাক্যে যদি অ্যাট দ্যাট টাইম, বাই দ্যাট টাইম থাকে তাহলে আমরা ফিউচার কন্টিনিউয়াস বুঝবো। অ্যাট দ্যাট টাইম, সেই সময়ে, আই উইল বি হেল্পিং মাই ফাদার ক্লিন দ্য গার্ডেন, সেই সময় আমি আমার বাবাকে সাহায্য করতে থাকবো যখন তিনি আমার বাগানটা পরিষ্কার করতে থাকবে। ফিউচার পারফেক্ট টেন্সে আসো, ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস শেল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল। যদি বাক্যের মধ্যে বাই দ্য টাইম অলরেডি থাকে তাহলে ফিউচার পারফেক্ট বুঝবো। আই উইল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আমি আমার কাজ শেষ করবো, বাই দ্য টাইম ইউ অ্যারাইভ, যখন তুমি এসে পৌঁছবে। আচ্ছা, এইটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের। এরপরে দেখো এই যে বাই দ্য টাইম কথাটা আছে, আগে দেখো বাই দ্য টাইম যেহেতু আছে তাহলে ফিউচার পারফেক্ট হবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস শেল অথবা উইল প্লাস হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস সাবজেক্ট যদি থাকে, এবং শেষে বাক্যের মধ্যে ফর অথবা সিন্স থাকে তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং অন দ্য স্কুল প্রজেক্ট ফর অ্যান আওয়ার বাই দ্যাট টাইম ইউ অ্যারাইভ। এখানে যে ফর অ্যান আওয়ার কথাটা আছে দেখো, এই অংশটুকুর কারণে আমরা বুঝতে পেরেছি এখানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। নাও লেটস প্র্যাকটিস হাউ উই উইল ইউজ ডিফারেন্ট টেন্সেস উইথ টাইম অ্যাডভার্বিয়ালস, সেট পলি। এখন ওই যে পলি অর্থাৎ টিয়া পাখিরা বলছে যে চলো আমরা এখন প্র্যাকটিস করি কীভাবে বিভিন্ন রকমের টেন্সটা টাইম অ্যাডভার্বিয়ালের সাথে সেটা ইউজ করতে হয়। প্রসূন অ্যান্ড পলি প্র্যাকটিস মেকিং সেন্টেন্স উইথ অল দ্য ডিফারেন্ট টেন্সেস অ্যান্ড টাইম অ্যাডভার্বিয়ালস। পলি এবং প্রসূন দুজনই তারা অনেকগুলো সেন্টেন্স তৈরি করলো বিভিন্ন রকম টাইম অ্যাডভার্বিয়ালস দিয়ে। ফর এক্সাম্পল, প্রসূন সেড উই হ্যাভ বিন ওয়াকিং ফর অ্যান আওয়ার। প্রসূন বলল যে উই হ্যাভ বিন ওয়ার্কিং ফর আওয়ার, আমরা 1 ঘন্টা ধরে হাঁটছিলাম। অ্যান্ড আই উইল হ্যাভ লার্নড মোর বাই দ্য টাইম উই অ্যারাইভ, এবং আমি আরও বেশি শিখব যতক্ষণ মানে তুমি আসার
এখানে এসে পৌঁছার সময়ের মধ্যে আমি আরও বেশি শিখব। আচ্ছা, গুড জব, অনুবাদটা দিয়েছি, দেখো এখান থেকে তুমি দেখে নাও। গুড জব রোশন, ইউ আর লার্নিং কুইকলি। ভালো রোশন, তুমি অনেক দ্রুত শিখছো। সিট পলি, পলি বললো থ্যাংক ইউ পলি, তোমাকে ধন্যবাদ। দিস ইজ রিয়েলি হেল্পফুল, সত্যি এটা খুবই উপকারী। পলি দেন গিভ এক্সাম্পল সেন্টেন্সেস ফর রুলস টু ইউজ ভার্বস উইথ দ্য টাইম এক্সপ্রেশন। পলি তারপর কিছু বাক্য দিল, মানে উদাহরণ দেওয়ার জন্য কিছু বাক্য দিল নিয়ম অনুসারে, সেই কীভাবে টাইম এক্সপ্রেশন অনুযায়ী সেগুলো ব্যবহার করতে হয়। এক নম্বরটা আমরা দেখি, ইউজ সিম্পল, হি কন্টিনিউড, সে বলল, ইউজ সিম্পল প্রেজেন্ট টেন্স টু টক অ্যাবাউট থিংস দ্যাট আর অলওয়েজ ট্রু। আচ্ছা, অর্থাৎ যে বিষয়টা সত্য কোনো ঘটনা যদি বর্ণনা করতে হয় সেটা ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে হয়। অলসো টক অ্যাবাউট হ্যাবিটস অ্যান্ড রুটিন, যদি কোনো কারো অভ্যাস বর্ণনা করতে হয় অথবা কারো রুটিন বর্ণনা করতে হয় সেটা সবসময় প্রেজেন্ট টেন্সে হয়ে থাকে। ফর এক্সাম্পল, যেমন আই অলওয়েজ ব্রাশ মাই টিথ, আমি সবসময় আমার দাঁত মাজি বিফোর গোয়িং টু বেড, ঘুমাতে যাওয়ার আগে। ইউজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে কখন? টু টক অ্যাবাউট অ্যাকশন হ্যাপেনিং নাও অর ইন দ্য নিয়ার ফিউচার, কোনো একটা কাজ এখনই ঘটছে সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে হবে, আর নিয়ার ফিউচার বা তার নিকট ভবিষ্যতে কোনো কিছু করতে যাচ্ছে সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আই এম টকিং টু ইউ নাও, আমি এখন তোমার সাথে কথা বলছি, তার মানে কাজটা চলমান আছে, তাই এটা কথা বলার কাজটা চলমান আছে, তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইউজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স টু টক অ্যাবাউট অ্যাকশনস দ্যাট হ্যাপেন্ড at an unspecified time before now and that continue up to the present. ফর এক্সাম্পল, দেখো এটা বলছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কখন ব্যবহার করতে হয়, যে একটা কাজ ঘটেছে, মানে বর্তমানকালেই ঘটেছে কিন্তু এর কাজটা শেষ হয়ে গেছে, মানে বর্তমানকালে কোনো একটা নির্দিষ্ট অনির্দিষ্ট সময়ের মধ্যে ঘটছে, ঘটার পরে এটা কাজটা এখনও, এটা ফলাফলটা বিদ্যমান আছে, তাকে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আই হ্যাভ অলরেডি ডিসাইডেড টু লার্ন দ্য ইউজ অফ কারেক্ট ফর্মস অফ ভার্ব ইন সেন্টেন্স, আমি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি কীভাবে রাইট ফর্মস অফ ভার্ব ব্যবহার করতে হয় একটা সেন্টেন্সের মধ্যে। তো আই হ্যাভ অলরেডি ডিসাইডেড টু লার্ন, সরি আমি ইতিমধ্যে শিখেছি কীভাবে রাইট ফর্মস অফ ভার্বটা বাক্যে ব্যবহার করতে হয়। যে অলরেডি কথাটা থাকলে তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আবার হচ্ছে যে এইখানে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কেন বসছে, বর্তমানকালে একটা কাজ শেষ হয়েছে, তো বর্তমানকালে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি শেখার কথা, তো কখন ঠিক শেখার কথা বলেছি লিখেছি সেটা আমি এখানে সময়টা উল্লেখ নেই, বাট এটা বর্তমানকালে বলেছি, সেই কারণে এটা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো। Use present perfect continuous tense to talk about actions that started in the past and continue up to the present. ওই যে অতীতে কোনো একটা সময়ে কাজ শুরু হয়েছে, এখনও কাজটা চলছে, সেটা বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ফর এক্সাম্পল, আই হ্যাভ বিন লার্নিং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা যাবৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখছি, বা ভার্ব কীভাবে ব্যবহার করতে হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা, সেটা দেখো। এই যে ফর অ্যান আওয়ার কথাটা আছে, তাহলে এই ফর অ্যান আওয়ার দেখে আমি বলতে পারবো এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে শুরু হয়েছে অনেক আগে, বেশ আগে, বর্তমানকালেই হোক আর অতীতকালেই হোক, বেশ অনেকক্ষণ আগে শুরু হয়েছে কিন্তু এখন পর্যন্ত চলছে। আচ্ছা, 5 নম্বরে আসি আমরা, ইউজ সিম্পল পাস্ট টেন্স টু টক অ্যাবাউট অ্যাকশনস দ্যাট হ্যাপেন ইন দ্য ফার্স্ট অ্যান্ড আর ফিনিশড। অতীতকালে কোনো একটা ঘটনা ঘটে গেছে অথবা একটা কাজ শেষ হয়ে গেছে, এটা বোঝাতে সিম্পল পাস্ট টেন্স ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আই হেল্পড মাই ফ্রেন্ড ইয়েস্টারডে, আমি গতকাল আমার বন্ধুদেরকে সাহায্য করেছিলাম। তাহলে আমি গতকাল সাহায্য করেছিলাম, ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে দেখে আমাকে বুঝতে হবে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে এখানে। আর তার সেবারে কথা হচ্ছে এটা কাজটা গতকাল ঘটে গেছে, অতীতে হয়ে গেছে, তাই পাস্ট ইনডিফিনিট হবে। ইউজ ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স টু টক অ্যাবাউট অ্যাকশনস দ্যাট আর ইন প্রগ্রেস ইন দ্য পাস্ট। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স লিখতে বলছে টু টক অ্যাবাউট অ্যাকশনস, সেই অ্যাকশনগুলো সম্পর্কে কথা বলার জন্য দ্যাট আর ইন প্রগ্রেস ইন দ্য পাস্ট, যেটা অতীতকালে চলমান ছিল। ফর এক্সাম্পল, যেমন হোয়াইল আই ওয়াজ রাইটিং অ্যান ইমেল, যখন আমি একটা ইমেল লিখছিলাম, মাই মাদার কল মি, তখন আমার মা আমাকে ডেকেছিল। তার মানে অতীতকালে আমি লিখছিলাম, অতীতকালে একটা কাজ চলমান ছিল,
অতীতকালে আমার লেখা চলমান থাকা অবস্থায় আমার মা আমাকে কল দিয়েছিল, তাই ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। ইউজ ফার্স্ট পারফেক্ট টেন্স টু টক অ্যাবাউট অ্যাকশনস দ্যাট হ্যাপেন্ড বিফোর অ্যানাদার অ্যাকশন ইন দ্য পাস্ট। বুঝছে, অতীতকালে দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে করছে সেটা ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। ফর এক্সাম্পল, যেমন আই হ্যাড রিটেন অ্যান আর্টিকেল, আমি একটা আর্টিকেল লিখেছিলাম অন মাই প্যারেন্টস, আমার বাবা মার সম্পর্কে, বিফোর আই ওয়েন্ট টু স্কুল, স্কুলে যাওয়ার আগে। অর্থাৎ বিফোর কথা, বিফোরের আগে দেখো ফার্স্ট পারফেক্ট টেন্স হয়েছে। 8 নম্বরে আসি, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে বলছে টু টক অ্যাবাউট অ্যাকশনস, যেটা কোন অ্যাকশনটা বলে দ্যাট স্টার্টেড ইন দ্য পাস্ট অ্যান্ড কন্টিনিউড আপ টু দ্য অ্যানাদার পয়েন্ট ইন দ্য পাস্ট। অতীতকালে কোনো একটা কাজ শুরু হয়ে এবং অতীতকালেই চলছিল, অতীতকালে কোনো একটা কাজ নির্দিষ্ট সময় ধরে চলছিল। ফর এক্সাম্পল, আই হ্যাড বিন ওয়ার্কিং ফর অ্যান আওয়ার হোয়েন আই মেট মাই ফ্রেন্ড, যে আমি যখন 1 ঘন্টা যাবৎ হাঁটতেছিলাম তখন আমার বন্ধুর সাথে দেখা হলো। তো অতীতকালে দুটা কাজ হচ্ছিল, দেখো আমি বন্ধুর সাথে দেখা হলো এবং আমি তখন হাঁটছিলাম 1 ঘন্টা যাবৎ, তাহলে হাঁটছিলাম অতীতকালে শুরু হয়ে অতীতকালে চলছিল। ইউজ সিম্পল ফিউচার টেন্স টু টক অ্যাবাউট অ্যাকশনস দ্যাট উইল হ্যাপেন ইন দ্য ফিউচার। তো সিম্পল ফিউচার টেন্স কখন ব্যবহার করতে বলছে? দ্যাট উইল হ্যাপেন ইন ফিউচার, যেটা ফিউচারে শুরু হবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আই উইল ওয়ার্ক ইন মাই গার্ডেন টুমোরো, আমি আমার বাগানে আগামীকাল কাজ করব। ইউজ ফিউচার কন্টিনিউয়াস টেন্স টু টক অ্যাবাউট অ্যাকশনস দ্যাট উইল বি ইন প্রগ্রেস ইন ফিউচার। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা কখন বসবে? যেটা ভবিষ্যৎকালে চলমান থাকবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, অ্যাট দ্যাট টাইম, সেই সময়, আই উইল বি হেল্পিং দ্যাম উইথ ক্লিনিং, আমি সেই সময় তাদেরকে সাহায্য করতে থাকবো। আচ্ছা, অর্থাৎ ভবিষ্যৎকালে একটা কাজ চলমান থাকবে। ইউজ ফিউচার পারফেক্ট টেন্স টু টক অ্যাবাউট অ্যাকশনস দ্যাট উইল বি কমপ্লিটেড বিফোর এ সার্টেন পয়েন্ট ইন ফিউচার। অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্সটা কখন লিখতে হবে? দ্যাট উইল বি কমপ্লিটেড, যেটা শেষ হবে, বিফোর সার্টেন পয়েন্ট ইন দ্য ফিউচার, যেটা ভবিষ্যৎকালে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে। আই উইল হ্যাভ ফিনিশড মাই স্টাডি, আমি আমার পড়া শেষ করবো, বাই দ্য টাইম ইউ আর, যে সময়ের মধ্যে তুমি এসে পৌঁছবে। তার মানে হচ্ছে যে তুমি এসে পৌঁছার সময়ের মধ্যে আমি আমার কাজটা শেষ করব, তাহলে এটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কী করতে হবে? টু টক অ্যাবাউট অ্যাকশন দ্যাট উইল ইউজ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স টু টক অ্যাবাউট actions that will have been in progress up to a certain point in future. For example, দেখো ফিউচার পারফেক্ট টেন্স কখন ব্যবহৃত হবে? যেটা ভবিষ্যৎকালে কোনো একটা কাজ নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে বা কোনো একটা সময় থেকে কাজটা চলতে থাকবে। ফর এক্সাম্পল, আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং অন দ্য স্কুল প্রজেক্ট, আমি আমার স্কুল প্রজেক্টের উপর কাজ করতে থাকবো ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে, মানে ভবিষ্যৎকালে কাজ করতে থাকবো, বাই দ্য টাইম ইউ আর, যে সময় তুমি এসে পৌঁছাও। প্রসূন লিসেন কেয়ারফুলি, প্রসূন মনোযোগ দিয়ে শুনছিল, টু ফলিস এক্সপ্লেনেশন, পলির ব্যাখ্যাগুলো। হি ওয়াজ থিঙ্কিং দ্যাট ইট ওয়াজ লং টাইম সিন্স হি হ্যাড মেট এ পলি, তারপর মনে হলো পলির তার অনেক দিন আগে দেখা হয়েছিল। নাও হি হ্যাড টু গো ব্যাক টু দ্য রিয়েল ওয়ার্ল্ড, তারপর সে এখন একটু বাস্তব জগতে ফেরার সময় হলো। হি সেড গুড বাই টু পলি, তারপরে পলিকে বিদায় জানিয়ে, অ্যান্ড প্রমিস টু কিপ লার্নিং মোর, আরও বেশি করে শেখার প্রতিজ্ঞা জানিয়ে সে এখানে তাকে বিদায় জানালো। এখানে অনুবাদটা আমি লিখে দিয়েছি, দেখো তোমার যদি আমার বাংলাটা সেখানে বুঝতে সমস্যা হয়, আই হোপ তুমি এখানে সেই বাংলাটা অনুবাদটা দেখে বিষয়টা আরও ভালো করে বুঝতে পারবে। আচ্ছা, আমরা 7.3.2 যাচ্ছি। রিড দ্য স্টোরি ইন অ্যাক্টিভিটি 8.3.1 অ্যাগেন, এটা তো 8 হবে না, এটা তো 7 হবে। 7.3.1 অ্যাগেন, ওটা ওই 7.3.1 আবার করতে বলছে। ইন গ্রুপস অর পেয়ার্স, মানে দলে অথবা জোড়ায়। ডিসকাস দ্য রিজন টু ইউজ দ্য পার্টিকুলার ভার্ব অফ সেন্টেন্স ইন দ্য গিভেন টেবল। নিচে একটা টেবিল দেওয়া আছে, দেখো এই টেবিলটাকে আমাদেরকে পূরণ করতে হবে, মানে বা কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দটা দেখে কি কারণে আসলে আমরা এইটা ব্যবহার করছি, ইয়েতে মানে সেন্টেন্সে কেন ব্যবহার করলাম, কি দেখে ব্যবহার করলাম সেটা লিখতে হবে।
লেটার রাইট দেম ইন অ্যাপ্রোপ্রিয়েট কলাম, তারপর কলামে লিখতে বলছে। ইফ নিডেড টেক ফ্রম ইউর টিচার, ক্লাসমেট, বুকস ফ্রম অনলাইন সোর্স, তোমার শিক্ষক, বন্ধুবান্ধব, বই, অনলাইন থেকে তুমি সাহায্য নিতে পারো। ওকে, আমরা এখন কাজে চলে যাচ্ছি। প্রথমে সেন্টেন্স আছে, ফর্মস অফ ভার্ব, দ্য রিজন টু ইউজ দ্য ভার্ব। আমরা এখানে যদি দেখি, দেখো, অল দ্য মেম্বার্স অফ দ্য ক্লাব হ্যাভ বিন কালেক্টিং দিজ আইটেমস ফর অ্যাবাউট এ মান্থ। তো এখানে আমাদেরকে বইতে দেখো একটা অংশ আলাদা করে দিয়েছে, সেটা হচ্ছে হ্যাভ বিন কালেক্টিং। এই যে হ্যাভ বিন কালেক্টিং, এই অংশটুকু দেখো, হ্যাভ বিন কালেক্টিং। তো আমরা এই হ্যাভ বিন কালেক্টিং কেন ব্যবহার করেছি এখানে? এই ব্যাখ্যাটা হচ্ছে দ্য কালেকশন স্টার্টেড বিফোর অ্যান্ড কন্টিনিউস এট দ্য প্রেজেন্ট টাইম। এই কালেকশনটা শুরু হয়েছে আগে এবং বর্তমানে এটা চলছে, অর্থাৎ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। এই কারণে কেন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখানে ব্যবহার করছি কারণ ফর অ্যাবাউট এর মধ্যে একটা নির্দিষ্ট সময় উল্লেখ আছে। নির্দিষ্ট সময় উল্লেখ থাকলে, সিন্স এবং ফর কথাটা উল্লেখ থাকলে আমরা সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখতে হবে। তাই সো দ্য ভার্ব ফর্ম উইল বি ইন দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাভ এজ প্লাস, মানে সামনে কিন্তু সাবজেক্ট আছে, পরে অবজেক্ট আছে, এটা ধরে নিতে হবে। মূল অংশটা বলছি এখানে হ্যাভ অথবা হ্যাজ, এরপরে বিন থাকবে, প্রেজেন্ট পার্টিসিপল থাকবে, এরপরে মানে অর্থাৎ ভার্বের সাথে আইএনজি থাকবে। আচ্ছা, এরপরে দেখো, অনলি রিসেন্টলি হ্যাভ আই বিন অ্যাপয়েন্টেড টু দিস পজিশন। সাম্প্রতিক সময়ে আমি এই পজিশনে যুক্ত হয়েছি বা আমাকে এখানে নিয়োগ দিয়েছে। তো রিসেন্টলি কথাটা থাকলে কী হবে, আমরা পড়ছিলাম মনে আছে, রিসেন্টলি, অলরেডি, লেটলি, জাস্ট নাও। যদি এভার, নেভার কথাগুলো থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ঠিক আছে, যে হ্যাভ বিন অ্যাপয়েন্টেড, দেখো হ্যাভ বিন অ্যাপয়েন্টেড, হ্যাভ অ্যাপয়েন্টেড, যদি এটা প্যাসিভ ফর্মে আছে আমরা হ্যাভ অ্যাপয়েন্টেড এই অংশটুকু দেখেই বুঝতে পারি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। সামওয়ান হ্যাজ জয়েন্ড এ পোস্ট ইন এ রিসেন্ট টাইমস, সাম্প্রতিক সময়ে তিনি জয়েন করছেন। সো দ্য ভার্ব ফর্ম ইজ ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে আমাদেরকে বলছে এই রিসেন্টলি আছে তো এখন টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তো আমরা লিখলাম সাবজেক্ট প্লাস হ্যাভ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল তারপর অবজেক্ট। ঠিক আছে, এই অংশটুকু। আচ্ছা দেখো, ইট ইজ হাই টাইম উই অল স্টার্টেড ওয়ার্কিং হ্যান্ড ইন হ্যান্ড। এখনই উপযুক্ত সময় সবাই আমরা হাতে হাত রেখে কাজ করি, অথবা হ্যান্ড ইন হ্যান্ড মানে একসাথে, হ্যাঁ, এক তালে একসাথে। আচ্ছা, তো ইট ইজ হাই টাইম কথাটা যদি থাকে, ইট ইজ হাই টাইম যদি কোনো বাক্যে থাকে তাহলে সেটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি, দেখো মূল ভার্বটা স্টার্টেড হয়েছে, স্টার্টেড, তাহলে মূল ভার্ব ছিল স্টার্ট, তার ফার্স্ট ফর্ম হয়েছে স্টার্টেড। দ্য এক্সপ্রেশন ইট ইজ টাইম ইন্ডিকেটস দ্যাট দ্য এক্সাম টাইম অফ ওয়ার্ক ওয়াজ দ্যাট পার্টিকুলার টাইম। তাহলে এখানে এক্সপ্রেশনটা বোঝাচ্ছে কি, ইট ইজ হাই টাইম দিয়ে বোঝাচ্ছে যে ওটাই আসলে একজ্যাক্ট সময়টা, উপযুক্ত সময়টা হচ্ছে ওটাই পরীক্ষার। দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স উইল বি পাস্ট টেন্স, তো পাস্ট টেন্স হবে এই কারণে, সেই কারণে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। আই উইশ আই ওয়ার এ স্টুডেন্ট লাইক ইউ, আমি যদি তোমার মতো একজন ছাত্র হতে পারতাম। কোনো সেন্টেন্সে যদি আই উইশ থাকে, এরপরে যদি আই ওয়ার থাকে, আই উইশ আই ওয়ার, এরকম মানে আই উইশ থাকে, পরের অংশটুকুতে যদি টু বি ভার্ব থাকে, অর্থাৎ টু বি ভার্ব কোনটা, এম ইজ আর, ওয়াজ ওয়ার, শেল বি, উইল বি যদি থাকে, সেই অংশটুকুতে যদি ব্র্যাকেট থাকে আমাদের এখানে অবশ্যই ওয়ার হয়ে যাবে। আই উইশ থাকলে আই ওয়ার হয়ে যাবে, অর্থাৎ সাবজেক্টের পরে উইশ থাকলে আবার সাবজেক্টের পরে ওয়ার হবে, এটা হচ্ছে কথা। দ্য স্পিকার হ্যাজ এক্সপ্রেসড হিজ ডিজায়ার টু বি লাইক সামওয়ান এলস, এখানে স্পিকার যে বক্তা আরেকজনের মতো হতে চাচ্ছে, আই উইশ আই ওয়ার এ স্টুডেন্ট লাইক ইউ, তার ইচ্ছা প্রকাশ করছে, যখন এরকম ইচ্ছা প্রকাশ করবে তাই তখন সেক্ষেত্রে সাবজেক্টের পরে এরকম ওয়ার হবে। সো দ্য বি ভার্ব আফটার উইশ উইল বি ওয়ার। বি ভার্ব মানে আমি বলবো টু বি ভার্ব বলি, তাহলে ভালো, টু বি ভার্বটা হবে এখানে ওয়ার। আচ্ছা, তো এর স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস উইশ, সাবজেক্ট প্লাস ওয়ার, রাইট ফ্রম ভার্বের নিয়ম। শাওলি ক্যান নট হেল্প অ্যাপ্রোচিং হার, কোনো বাক্যে যদি ক্যান নট হেল্প থাকে, ক্যান নট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি হয়। দেখো অ্যাপ্রোচিং অর্থাৎ অ্যাপ্রোচ করা মানে কি, শাওলি ক্যান নট হেল্প অ্যাপ্রোচিং হার, শাওলি তার দিকে এগিয়ে না গিয়ে পারলো না, ক্যান নট হেল্প হচ্ছে কোনো কিছু না করে পারে না, এই টাইপের বোঝায়। আচ্ছা, ইন এ সেন্টেন্স আফটার প্রেজ ক্যান নট হেল্প, দ্য ভার্ব অলওয়েজ টেক্স
দ্য আইএনজি ফর্ম। ক্যান নট হেল্প শব্দটা যদি তুমি যেখানেই দেখবা এরপরে যদি ভার্ব থাকে, শুধু ক্যান নট হেল্প না, ক্যান নট হেল্প, কুড নট হেল্প দুটোই, যখন কোনো এরপরে যদি ভার্ব থাকে তার সাথে আইএনজি যোগ হবে। দ্য ভার্ব ফর্ম উইল বি সাবজেক্ট প্লাস ক্যান নট হেল্প প্লাস ভার্ব সাথে আইএনজি। ওকে, নাও শাওলি ইজ ওয়েন্ডারিং অ্যারাউন্ড দ্য স্কুল ক্যাম্পাস। এখন শাওলি স্কুল ক্যাম্পাসের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। কোনো বাক্যে যদি নাও থাকে, আমরা কি পড়ছিলাম মনে আছে? কোনো বাক্যে নাও, অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট যদি থাকে, তাহলে ওই বাক্যটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো ইজ ওয়েন্ডারিং, ইজ ওয়েন্ডারিং, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। ইজ হচ্ছে টু বি ভার্ব, এম ইজ আর, মূল ভার্ব হচ্ছে ওয়েন্ডার, ওয়েন্ডার হচ্ছে ঘুরে বেড়ানো, তার সাথে আইনজি যোগ হয়েছে। দ্য সেন্টেন্স শোজ হোয়াট শাওলি ইজ ডুইং সামথিং কারেন্টলি। এই সেন্টেন্সটা দেখেছে এই মুহূর্তে, কারেন্টলি মানে এই চলমান সময়ের মধ্যে শাওলি কী করছে। সো দ্য ভার্ব ফর্ম উইল বি ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর, তারপরে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। There had been a great deal of discussion before the plan was finalized. আচ্ছা, there had been a great deal of discussion, অনেক আলোচনা হয়েছিল এই প্ল্যানটা পাস করার আগে। দেখো বিফোর থাকলে নিয়ম কি করছিলাম, বিফোরের আগে সব সময় মূল বার মানে ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, বিফোরের পরে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। আচ্ছা, তা আমরা এখানে দেখি হ্যাড বিন প্লাস বিফোর প্লাস ওয়াজ ফাইনালাইজড, এটা দেখি আমরা ফার্স্ট পারফেক্ট টেন্সের কথা মনে পড়ে। তাই ফ্রম টু অ্যাকশন, দুইটা অ্যাকশন থেকে, দ্য অ্যাকশন অফ ডিসকাশন হ্যাপেন্ড বিফোর ফাইনালাইজিং দ্য প্ল্যান। এখানে প্ল্যান ফাইনাল করার আগে আরেকটা কাজ ঘটেছিল। এখানে ভার্ব ফর্মটা কী হবে? সাবজেক্ট প্লাস ফার্স্ট পারফেক্ট হলো, সাবজেক্ট প্লাস ফার্স্ট পারফেক্ট, এরপর হচ্ছে বিফোর, তারপর ফার্স্ট ইনডিফিনিট। দেখো অর্থাৎ বিফোরের আগে ফার্স্ট পারফেক্ট, পরে ফার্স্ট ইনডিফিনিট, তুমি দেখতেই পাচ্ছ, তাই না? এরপর তো অবজেক্ট হবে, আমরা জানি। এখানে এটা আমি লিখলেও পারি, না লিখলেও পারি, কারণ অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসবে এখানে। আচ্ছা, there are many booths set up by the students and teachers from all sections. There are many booths, এখানে অনেকগুলো বুথ সেট আপ করা হয়েছে। কি কি করছে? শিক্ষক এবং শিক্ষার্থীরা সকল শাখা থেকে এসে। তো এখানে দেখো দেয়ারের পরে ইজ হবে না আর হবে, তা সেটা নির্ভর করবে কিছুর উপর, জানো? দেখো দেয়ার এরপরে কি আছে, মানে যে ব্র্যাকেটের ভার্বটা থাকবে তারপরে কি সিঙ্গুলার শব্দ আছে না প্লুরাল শব্দ আছে? মেনি মানে হচ্ছে অনেক, অনেক হচ্ছে প্লুরাল, তাই আর হয়েছে না, এক্ষেত্রে ইজ হতে পারতো। আচ্ছা, দ্য ইউজ অফ দেয়ার ইজ অর দেয়ার আর ডিপেন্ডস অন দ্য নাউন দ্যাট ফলোস ইট। অর্থাৎ কোনো বাক্যে দেয়ার ইজ বসবে না আর বসবে, সেটা নির্ভর করে আসলে এরপরে নাউনটা কি আছে। এই যেখানে নাউন আছে বুথস, দেখো বুথস, বুথস মানে অনেকগুলো বুথ করা হয়েছে, অনেকগুলো এরকম কি বলবো ওটাকে, আমরা বুথ বলতে কি বুঝি? ধরো এক জায়গায় কোনো একটা প্রোগ্রাম করা হয়েছে, তো সেখানে লোকজনকে সেবা দেওয়ার জন্য এখানে একটা ডেস্ক করা হয়েছে, ওখানে একটা ডেস্ক, ওখানে একটা ডেস্ক, আলাদা আলাদা করে ডেস্ক করা হচ্ছে, এটা হচ্ছে বুথ বলা হচ্ছে। এটাই বলছে যে অ্যাজ দ্য সাবজেক্ট ইজ প্লুরাল দ্য ভার্ব উইল বি প্লুরাল, দেয়ার আর মেনি। আচ্ছা, দেয়ার প্লাস আর প্লাস মেনি। ওকে, 7.3.3-তে আমরা আসি। নাও রিড দ্য ফলোইং কনভারসেশন বিটুইন রাত্রি অ্যান্ড হার ব্রাদার রায়হান। রাত্রি এবং তার ভাই রায়হানের সাথে এখন একটা আলাপ সারিতে আছে, এখানে কথোপকথন আছে। দেন ইন গ্রুপস অ্যান্ড পেয়ার আনসার দ্য কোশ্চেনস দ্যাট ফলো। তো আমরা সেটা এখন পড়বো, একই কথা বলবো। এখানে প্রথমে আমি ইংলিশটা পড়বো, তারপরে বাংলায় অনুবাদ করে দেওয়া আছে, তোমার সুবিধার্থে তুমি পরে সেটা দেখেও বুঝে নিতে পারো। আচ্ছা, হেই হোয়াট আর ইউ রিডিং? রাত্রি বলছে তুমি কি পড়ছো এখানে এখন? রায়ান বলছে আই এম জাস্ট ট্রাইং টু ফিগার আউট হুইচ ফর্ম অফ ভার্ব আই উইল ইউজ ফর দ্য ফলোইং সেন্টেন্স। আমি বোঝার চেষ্টা করছি মানে এই যে সেন্টেন্সগুলো আছে এটার জন্য আমি কোন ভার্বের কোন ফর্ম ব্যবহার করবো, আমি সেটাই বোঝার চেষ্টা করছি। রাত্রি বলছে ওকে হোয়াটস দ্য সলিউশন, তার সমাধান কি এর? হাউ আর ইউ ট্রাইং টু ডু দ্যাট, তাহলে তুমি এটা কিভাবে করছো? হাউ আর ইউ ট্রাইং টু ডু দ্যাট, তুমি সেটা কিভাবে চেষ্টা করছো? রায়হান বলছে আফটার লং ডিসকাশন, অনেক লম্বা আলোচনার পর, মাই ফ্রেন্ড অ্যান্ড আই আলটিমেটলি ডিসাইডেড টু রিড অ্যালাউড দ্য সেন্টেন্স। আমি এবং আমার বন্ধু সিদ্ধান্ত নিলাম যে আমরা যদি এরকম রাইট ফর্মস অফ ভার্ব না পারি,
মানে কোনটা বলবো, তাহলে বারবার জোরে জোরে কয়েকবার করে সেন্টেন্সটা পড়বো, এ ফিউ টাইমস কয়েকবার, উইথ দ্য ডিফারেন্ট ফর্ম অফ ভার্ব, বিভিন্ন রকমের ভার্বের ফর্মটা নিয়ে আমরা জোরে জোরে পড়তে থাকবো। অ্যান্ড ফাইনালি, এবং অবশেষে দ্য ভার্ব ফর্ম দ্যাট সাউন্ডস ওকে, যে ভার্ব ফর্মটা খুব একদম উপযুক্ত মনে হয় এই বাক্যের সাথে, উইল বি দ্য কারেক্ট ফর্ম অফ স্পেসিফিক সেন্টেন্স, সেটাই আমরা ওটাই রাইট ফর্মস অফ ভার্ব মনে করবো ওই বাক্যের জন্য। আসলে ওরা বলছে কি, যে ওরা ভাবছে কি, রায়হান বলছে তার বন্ধুর সাথে সে সিদ্ধান্ত নিছে যে যদি রাইট ফর্মস অফ ভার্ব ব্যবহার করতে একটা বাক্যে তারা প্রথমে খুব ভালো করে দুজন মিলে এই বাক্যটাকে খুব জোরে জোরে পড়বে, জোরে জোরে পড়লে তারপরে বিভিন্ন রকম ভার্ব বসানোর চেষ্টা করবে সেখানে, যেটা সবচেয়ে শুনতে খুব ভালো লাগে সেটাই ব্যবহার করবে। আসলে এটা তো কোনো সঠিক নিয়ম নয় আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে রাত্রি। রাত্রি বলছে ইউ আর ইনডিড এ জিনিয়াস, তুমি তো সত্যি জিনিয়াস ডিয়ার ব্রাদার, ভাইয়া তুমি তো খুবই জিনিয়াস, বাট ইউ নো দিস টেকনিক ডাজ নট ওয়ার্ক অ্যাট অল, কিন্তু এই টেকনিক তো কাজ করে না মোটেও, রাদার ইট উইল মিসলিড ইউ, এতে করে তুমি বরং আরও ধোঁকায় পড়বা। বেটার রিড অ্যান্ড লার্ন হুইচ ফর্ম অফ ভার্ব উইল বি ইউজড ইন এ স্পেসিফিক সেন্টেন্স, তুমি বরং এটাই শিখো আসলে রাইট ফর্মস অফ ভার্বের কোন নিয়মটা এক্স্যাক্টলি ব্যবহার হয় কোন সেন্টেন্সে, কোন শব্দ থাকলে কিভাবে ব্যবহার করতে হয়, কোন সেন্টেন্স থাকলে কোন শব্দ থাকলে সেটা কোন টেন্সের আওতায় পড়বে, সেটা তুমি বরং শিখো। রায়হান বলছে দ্যাটস টু ডিফিকাল্ট অ্যান্ড টাইম কনজিউমিং, এটা তো অনেক কঠিন বিষয় এবং আমার মনে হয় যে অনেক টাইম কনজিউমিং এবং কঠিনও। আচ্ছা, এখানে আমরা অনুবাদটা করে দিয়েছি, তুমি পড়তে পারো, পরে জিনিসটা ক্লিয়ার হতে পারো। ওকে, রাত্রি অ্যাকচুয়ালি ইটস অপোজিট, আসলে এটা তুমি যা ভাবছো তার ভিন্ন। As you are trying to tick, for example, which form of verb would be correct in the sentence, attending or attend the classes is must to learn better. Is it attending or attend? Actually, তুমি যা ভাবছো তার বিপরীত, যেহেতু তুমি টিক দিতে চাচ্ছ এখানে দুইটা শব্দের মধ্যে, হুইচ ফর্ম অফ ভার্ব উড বি কারেক্ট ইন সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে কোনটা কারেক্ট ফর্ম হবে ভার্বটা, আমরা এই প্রথম যে সাবজেক্ট হবে সেটা কি অ্যাটেন্ডিং ক্লাসেস না অ্যাটেন্ড ক্লাস বসবে, সেটা তুমি কিভাবে বের করবে, মানে কোনটা টিক দিবে। এক্স্যাক্টলি আই ক্যান ডিসাইড দ্যাট, হ্যাঁ তাই তো, আমি তো সেটা ভাবতে পারছি না, সেটা আমি তো সিদ্ধান্ত নিতে পারছি না কোনটা থেকে টিক দেবো। দ্যাটস ভেরি অবভিয়াস বিকজ ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট জিরান্ড অ্যান্ড পার্টিসিপল, আসলে এমনটা হওয়ারই কথা, কারণ জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে তোমার কোনো ধারণাই নেই। আই হ্যাভ হার্ড দ্য টার্মস বাট আই ডোন্ট নো মাচ অ্যাবাউট দেম, আমি তো আসলে এগুলো শুনছিলাম এই টার্মের কথাগুলো, কিন্তু কখনো এগুলোর সম্পর্কে তেমন কিছু শেখা হয়নি, জানা হয়নি। রাত্রি বলছে লুক, জিরান্ড ইজ এ ফর্ম অফ এ ভার্ব উইথ আইএনজি অ্যাট ইটস বেস ফর্ম। রাত্রি বলছে দেখো, জিরান্ড মানে হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি, ইট ওয়ার্কস লাইক এ নাউন ইন এ সেন্টেন্স, এটা আসলে বাক্যে নাউনের মতো কাজ করে। ফর এক্সাম্পল, স্প্ল্যাশিং ওয়াটার ইজ ফান, পানি ছিটানো একটা মজার কাজ। হিয়ার স্প্ল্যাশিং ইজ এ জিরান্ড, এখানে স্প্ল্যাশিংটা হচ্ছে জিরান্ড, কারণ স্প্ল্যাশের সাথে, বিকজ স্প্ল্যাশিং ইজ এ ফর্ম অফ ভার্ব স্প্ল্যাশ উইথ আইএনজি, কারণ হচ্ছে এখানে স্প্ল্যাশের সাথে আইএনজি যোগ করা হয়েছে। স্প্ল্যাশ মানে কি পানি ছিটানো, অ্যান্ড ইট ওয়ার্কস or acts like a noun in a sentence, সেন্টেন্স এটা নাউনের মতো কাজ করে। আচ্ছা, তোমাদের জন্য খেয়াল করে দেখো, আমি একটা ছবি এখানে যুক্ত করেছি, এই ছবিটা দেখে আমি তোমাকে আগে এই মানে এখানে রাত্রি এবং রায়হানের ডিসকাশনটা অনেক বড়, সেটা বোঝানোর জন্য তুমি আগে একটু ভালো ধারণা নিয়ে নাও এখান থেকে, তাহলে তুমি ওদের যে আলাপচারিতা আছে রাত্রি এবং রায়হানের সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারবে। দেখো, টু যোগ যদি ভার্ব, ভি মানে ভার্ব, টু যোগ ভার্ব যদি হয় সেটাকে ইংলিশে বলে ইনফিনিটিভ, টু যোগ মূল ভার্ব হলে ইংলিশে এটাকে বলে ইনফিনিটিভ। এই ইনফিনিটিভটা কার মতো কাজ করে? নাউনের মতো কাজ করে, অ্যাডজেক্টিভের মতো কাজ করে, অ্যাডভার্বের মতো কাজ করে। উপরে লেখা দেখতে পাচ্ছ আশা করি তুমি। আচ্ছা, এরপরে মূল ভার্বের সাথে যদি আইএনজি যোগ হয় সেটা জিরান্ড হিসেবে কাজ করে, তার নাম হচ্ছে জিরান্ড। মূল ভার্বের সাথে আইএনজি যোগ করলে তাকে জিরান্ড বলে, এটা নাউনের মতো কাজ করে। দেখো, জিরান্ড নাউনের মতো কাজ করে, ভার্বের সাথে আইএনজি, জিরান্ড নাউনের মতো কাজ করে।
আবার মূল ভার্বের সাথে আইএনজি থাকলে এটাকে প্রেজেন্ট পার্টিসিপলও বলে, তবে সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, নাউনের মতো নয়। আবার ফার্স্ট পার্টিসিপল কোনগুলো? ডু, ডিড, ডান। এই ডানটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। ইট, এইট, ইটেনটা ফার্স্ট পার্টিসিপল। প্লে, প্লেইড শব্দটা ফার্স্ট পার্টিসিপল। তো যখন ভার্বের সাথে ইডি যোগ হয় তখন সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। বুঝতে পেরেছো? আচ্ছা, আমাদের একটা ধারণা এখানে পেলাম। আরেকটা ধারণা, আমাদের এখানে সবচেয়ে বড় প্যাঁচ লাগে কোন জায়গাতে জানো? জিরান্ডের সাথে ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপলের সাথে ভার্বের সাথে আইএনজি। তাহলে এক্স্যাক্টলি এখানে কোনটা বসবে আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো, জিরান্ড ও প্রেজেন্ট পার্টিসিপলের পার্থক্যটা এখানে দেয়া আছে। জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের পার্থক্যটা কি একটু দেখি যদি আমরা। হি থ্রিউ এ স্টোন অ্যাট এ স্লিপিং ডগ, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। দিস ইজ এ স্লিপিং রুম, এটা হচ্ছে জিরান্ড। কেন? আমি এবার বলছি, দেখো। প্রথম বাক্যে হি থ্রিউ এ স্টোন অ্যাট এ স্লিপিং ডগ, একটা কুকুর ঘুমাচ্ছে, ঘুমন্ত কুকুরকে, খেয়াল করে দেখো, ঘুমন্ত কুকুরকে। তো ঘুমন্ত কুকুরটা কি, কোন রকম কুকুর? ঘুমন্ত কুকুর। ঘুমন্তটা তার অবস্থা বর্ণনা করছে, কি অবস্থায় আছে? ঘুমন্ত অবস্থায় আছে। তো এটা এখানে এই যে স্লিপ শব্দটা আছে, স্লিপের সাথে আইএনজি যোগ হয়েছে, সেটা আসলে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কেন বললাম প্রেজেন্ট পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তাহলে অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভ হচ্ছে যখন কোনো শব্দ দোষ, গুণ, অবস্থা, পরিমাপ বোঝায়, তাহলে প্রেজেন্ট সেটা অ্যাডজেক্টিভ হয়। অ্যাডজেক্টিভ হওয়ার কারণে আসলে এটা এখানে প্রেজেন্ট পার্টিসিপল হয়েছে। হি থ্রিউ এ স্টোন অ্যাট দ্য স্লিপিং ডগ, দিস ইজ এ স্লিপিং রুম। এই রুমটা হচ্ছে ঘুমানোর রুম। হ্যাঁ, এটা হচ্ছে ঘুমানোর জন্য রুম। তাহলে এটা হচ্ছে ভার্বের সাথে, এটা কোনো অবস্থা বোঝায়নি, এটা একটা বর্ণনা করেছে, জাস্ট বর্ণনা। ঠিক আছে? অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, এটাকে একটা নাউনই রয়ে গেছে, সেই কারণে এটা জিরান্ড। যদি অবস্থা প্রকাশ করে, খেয়াল করে দেখো, যদি দোষ, গুণ, অবস্থা, পরিমাপ মানে প্রকাশ করে, তাহলে সেটা অ্যাডজেক্টিভ হবে এবং প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে, যদিও ভার্বের সাথে দুইটার সাথে আইএনজি আছে। আশা করি বুঝতে পেরেছো। বাকিটা আমরা এখন আলোচনায় বুঝবো। রায়হান বলছে, ওকে, দ্যাট সিমস ইজি নাও টু আইডেন্টিফাই জিরান্ড ইন এ সেন্টেন্স। ওকে, তাহলে তো জিরান্ড বাক্যে জিরান্ডটাকে আইডেন্টিফাই করা তখন সহজ হয়ে গেল, যদি সেটা নাউনের মতো কাজ করে। অর্থাৎ নাউন মানে কি? কোনো কিছু নামকে নাউন বলে, তো সেটা মানে যদি নামকে প্রকাশ করে তাহলে সেটা জিরান্ড হলো। বাট হোয়াট অ্যাবাউট পার্টিসিপল সম্পর্কে তাহলে কী বলবো? আর রাত্রি বলছে, ওয়েল, এ পার্টিসিপল ইজ অলসো ফর্ম অফ ভার্ব। পার্টিসিপলটা ভার্বের একটা ধরন। সামটাইমস ইট এন্ডস উইথ আইএনজি অ্যান্ড ইটস কল প্রেজেন্ট পার্টিসিপল। কখনো কখনো এটা আইএনজি দিয়ে, এটা মূল ভার্বের সাথে আইএনজি থাকে এবং এর নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। অ্যান্ড সামটাইমস ইট এন্ডস উইথ ইডি, ডি, টি, ইএন অ্যান্ড এন অ্যান্ড ইটস কল ফার্স্ট পার্টিসিপল। এবং কখনো কখনো শব্দের শেষে যখন ডি, ইডি থাকবে, টি থাকবে, ইএন থাকবে, এন থাকবে, তখন এটাকে ফার্স্ট পার্টিসিপল বলা হবে। লেটস টক অ্যাবাউট প্রেজেন্ট পার্টিসিপল ফার্স্ট। প্রথমে আমরা প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে আলোচনা করি। সাউন্ডস বেটার, তাহলে ভালোই তো হয়, ভালোই তো লাগতেছে শুনতে। এখানে ওদের কথোপকথনের বাংলা অনুবাদ করে দেওয়া আছে তোমার সুবিধার্থে। আশা করি তুমি এখান থেকে নিয়ে দেখতে পারো। আচ্ছা, রাত্রি বলছে, এ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাক্টস লাইক এ কন্টিনিউয়াস ভার্ব ফর্ম অর অ্যান অ্যাডজেক্টিভ ইন এ সেন্টেন্স। রাত্রি বলছে, দেখো, প্রেজেন্ট পার্টিসিপলটা দেখতে কন্টিনিউয়াস ভার্বের কন্টিনিউয়াস ফর্মের মতো, অথবা বাক্যে এটা অ্যাডজেক্টিভের মতো। অ্যাডজেক্টিভ কাকে বলে? দোষ, গুণ, অবস্থা, পরিমাপ হলে অ্যাডজেক্টিভ হয়। অ্যান্ড ইউ নো, তুমি জানো, অ্যান অ্যাডজেক্টিভ ডেসক্রাইবস অর মডিফাইস এ নাউন অর প্রোনাউন। অ্যাডজেক্টিভ সবসময় নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাপকে বর্ণনা করে। অর্থাৎ যে শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাপকে বর্ণনা করা হবে, মডিফাই করা হবে, সেটা কি তোমার অ্যাডজেক্টিভ। ফর এক্সাম্পল, আই নিড এ রাইটিং টেবল, আমার একটা লেখার টেবিল দরকার। রাইটিং টেবল, লেখার টেবিল দরকার। হিয়ার দ্য ভার্ব রাইট এন্ডস ইন আইএনজি, এখানে ভার্বটা হচ্ছে রাইট, সেটা আইএনজি দিয়ে শেষ হয়েছে, অ্যান্ড ওয়ার্কস অ্যাজ এন অ্যাডজেক্টিভ,
সেটা এখন এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। ইট ডেসক্রাইবস দ্য টাইপ অফ দ্য টেবিল, এটি লেখার টেবিলটার ধরনকে প্রকাশ করছে। নাও ক্যান ইউ টেল মি অ্যান এক্সাম্পল অফ প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল একটা উদাহরণ দিতে পারো তুমি আমাকে? রায়হান বলছে ইয়েস। ফর এক্সাম্পল আই ক্যান সে আই লাইক এক্সাইটিং স্পোর্টস লাইক ক্রিকেট অর বোট রেস, আমি ক্রিকেট অথবা নৌকা যে প্রতিযোগিতা আছে, নৌকা বাওয়ার প্রতিযোগিতা, সেটার মতো এক্সাইটিং খেলা পছন্দ করি। হিয়ার এক্সাইটিং ইজ এ প্রেজেন্ট পার্টিসিপল অ্যান্ড ইজ ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। এখানে হচ্ছে এক্সাইটিং শব্দটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল এবং এটা এখানে অ্যাডজেক্টিভের মতো আচরণ করছে। কেন? এক্সাইটিং শব্দটা হচ্ছে মানে খুবই কি বলবো উত্তেজনাকর, যাকে বোঝাচ্ছে এক্সাইটিং মানে উত্তেজনাকর। তাহলে এটা কোনটাকে মানে মডিফাই করছে? খেলাটাকে। খেয়াল করে দেখো, এক্সাইটিং স্পোর্টস, এক্সাইটিং স্পোর্টস মানে খেলাটাকে সে উত্তেজনাকর বলছে, সেই কারণে এখানে এটা নাউনটাকে বিশেষায়িত করছে দেখেই এটা প্রেজেন্ট পার্টিসিপল, এবং এটা একই সময় এটা বলা যাচ্ছে অ্যাডজেক্টিভ। ইট ডেসক্রাইবস দ্য নেচার অফ স্পোর্টস, খেলার ধরনটাকে বর্ণনা করছে। আচ্ছা, গ্রেট, রাত্রি বলছে ভালোই তো, চমৎকার, তুমি ভালো পারো। সো লেটস টক অ্যাবাউট পাস্ট পার্টিসিপল, তাহলে ফার্স্ট পার্টিসিপল সম্পর্কে বলি। আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ দ্যাট ইটস অলসো এ ফর্ম অফ ভার্ব দ্যাট এন্ডস উইথ ইডি, ডি, টি, ইএন অ্যান্ড এন। এটি আসলে এই যে ডি, ইডি, টি, ফার্স্ট পার্টিসিপলটা ডি, ইডি, টি, এন, ইএন দিয়ে শেষ হয়। ইট অলসো অ্যাক্টস লাইক এন অ্যাডজেক্টিভ ইন সেন্টেন্স, এটা বাক্যে অ্যাডজেক্টিভের মতো আচরণ করে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইউ ক্যান সে, তুমি বলতে পারো ডোন্ট ড্রিঙ্ক পলিউটেড ওয়াটার, ময়লা পানি পান করবে না। হিয়ার পলিউটেড ইজ অ্যান এক্সাম্পল অফ ফার্স্ট পার্টিসিপল অ্যাজ ইট ডেসক্রাইবস দ্য কন্ডিশন অফ ওয়াটার, যেটা পানির ধরনটাকে বর্ণনা করছে। কীরকম পানি? দূষিত পানি। হ্যাঁ, তো দূষিত পানি এটা দোষ, যেহেতু দোষ সেহেতু এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভে হলে এটা ফার্স্ট মানে এটা পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, ঠিক আছে। আবার ফার্স্ট পার্টিসিপল কীভাবে বুঝতে পারি? আমরা তো শিখেছি না, পলুয়েট, পলুয়েটেড, পলুয়েটেড। তাহলে যে পলুয়েটেড বলছি আমি, পলুয়েটেড যে শেষের দিকে পাস্ট এবং ফার্স্ট পার্টিসিপল একই রূপ। ফার্স্ট পার্টিসিপল কোনগুলো বললাম না একটু আগে? ডু, ডিড, ডান, ডানটা ফার্স্ট পার্টিসিপল, ইট, ইট, ইটেন, ইটেনটা ফার্স্ট পার্টিসিপল, এরকম আর কি। আচ্ছা, সো ইউ সি বোথ রাইটিং অ্যান্ড পলিউটেড আর টু ডিফারেন্ট ফর্মস অফ ভার্ব। তো তুমি দেখতে পাচ্ছ এখানে লেখা এবং রাইটিং এবং পলিউটেড এই দুইটা শব্দটাই হচ্ছে এখানে ভার্বের দুইটার ধরন। অ্যান্ড ওয়ার্ক অ্যাজ অ্যাডজেক্টিভ ইন সেন্টেন্স, বাক্যে এগুলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। সো দে আর কল্ড পার্টিসিপল, তাই এগুলোকে পার্টিসিপল বলে। রায়হান, আই গট মাই আনসার, আমি আমার উত্তরটা পেয়েছি। বাট হোয়াট অ্যাবাউট দ্য নেক্সট ওয়ান, কিন্তু পরের যেটা আছে সেটা নিয়ে তুমি কি বলবা? ওকে, তুমি এখানে বাংলা অনুবাদ দেখতে পাচ্ছ, তোমার বোঝার ক্ষেত্রে এটা অনেক সাহায্য করবে আমি বিশ্বাস করি। আচ্ছা, রাত্রি বলছে টু গেট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব ইন দিস সেন্টেন্স, এই সেন্টেন্সে রাইট ফর্মস অফ ভার্ব বের করতে ইউ হ্যাভ টু নো দ্য ইনফিনিটিভ, তোমাকে ইনফিনিটিভ জানতে হবে। আচ্ছা, আমরা একটু আগে বলছিলাম ইনফিনিটিভ কি জানো? ইনফিনিটিভ মানে হচ্ছে টু এর পরে মূল ভার্ব, টু এর পরে মূল ভার্ব বলে কি ইনফিনিটিভ বলে, এটা শুধু তুমি এখন বুঝো। অ্যান্ড ইটস ইউজ, অ্যান্ড ইনফিনিটিভ ইজ দ্য বেস ফর্ম অফ ভার্ব, ইনফিনিটিভ মানে হচ্ছে মূল ভার্বের একটা ফর্ম, বাট ইট হ্যাজ ডিফারেন্ট ফাংশন, কিন্তু এর ফাংশনটা ভিন্ন। বিসাইডস উই ফুট টু বিফোর দ্য বেস ফর্ম, কিন্তু এখানে দেখা গেছে আমরা মূল ভার্বের আগে একটা টু বসাই ফেলি। অ্যান্ড দ্য মোস্ট ইনফিনিটিভ ভার্বস, ওকে, আমরা সেটা বললাম বিভিন্ন সব যতগুলো ইনফিনিটিভ আছে অর্থাৎ সেখানে মূল ভার্বের আগে একটা টু বসিয়ে দেওয়া হয়। হোয়েন সামটাইমস, যখন কখনো কখনো দ্য টু ইজ ড্রপড, যখন টু ব্যবহার করা হয় না, ইটস কল্ড এ বেয়ার ইনফিনিটিভ, একে বেয়ার ইনফিনিটিভ বলে। তো বেয়ার ইনফিনিটিভগুলো কি? দ্য ইনফিনিটিভ ইজ ইউজড উইদাউট টু আফটার সার্টেন ভার্বস, তো কিছু ইনফিনিটিভ আছে যেটা টু ছাড়া ইনফিনিটিভ। টু ছাড়া ইনফিনিটিভ কোনগুলো? বেয়ার ইনফিনিটিভ কোনগুলো? বিড, লেট, মেক, সি, হিয়ার, নিড, ডেয়ার, হেল্প, এটসেট্রা। দ্য বেয়ার ইনফিনিটিভ ইজ অলসো ইউজড আফটার দ্য ভার্বস, কিছু বেয়ার ইনফিনিটিভ আছে কখন ব্যবহৃত হয়? কিছু ভার্বের সাথে। কখন? উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, এগুলোকে আবার মডাল অক্সিলারি বলে।
অর্থাৎ এই মডেল অক্সিলারি ভার্বগুলোর পরে বেয়ার ইনফিনিটিভ বসতে পারে। ইজ ইট টু মাচ ফর এ ডে? আমরা কি একদিনে অনেকগুলো জিনিস শিখে ফেলতেছি? রাত্রে জিজ্ঞেস করলো, রায়হান বলছে নট এট অল, মোটেই না, আই এম এনজয়িং ইট, আমি খুব এটা এনজয় করছি। প্লিজ গো অন, তুমি আরও বলতে থাকো। রাত্রি বলছে দ্যাটস গ্রেট, তো ভালোই। রিমেম্বার দ্যাট অ্যান ইনফিনিটিভ ক্যান নট বি মেন ভার্ব। ইনফিনিটিভ কখনো মূল ভার্ব হতে পারে না। ফর এক্সাম্পল, আই ওয়ান্ট টু ইনভাইট অল মাই ফ্রেন্ডস টু মাই বার্থডে পার্টি। আমি আমার বার্থডে পার্টিতে সকল বন্ধুকে দাওয়াত দিতে চাই। হিয়ার বিফোর ইনভাইট টু হ্যাজ বিন ইউজড। এখানে যে টু এর আগে খেয়াল করে দেখো, এখানে আমি তোমাদেরকে সহজ করে বলি, এখানে আই এর পরে আইটা সাবজেক্ট, ওয়ানটা হচ্ছে মূল ভার্ব। টু ইনভাইট, খেয়াল করে দেখো, টু ইনভাইট এটা কিন্তু বাক্যের মূল ভার্ব না। এখানে বাক্যের মূল ভার্ব কোনটা? বাক্যের মূল ভার্ব হচ্ছে ওয়ান্ট। কিন্তু টু ইনভাইট কেন বসেছে? বাক্যের অর্থকে ঠিক রাখার জন্য। আমি চাই টু ইনভাইট, দাওয়াত দিতে। তা আমি কি চাই? আমি দাওয়াত দিতে চাই। আচ্ছা, হিয়ার বিফোর ইনভাইট টু হ্যাজ বিন ইউজড। এখানে ইনভাইট শব্দটার আগে টু বসেছে। ইট ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান ইনফিনিটিভ ভার্ব। এটি একটা ইনফিনিটিভ ভার্বের উদাহরণ। অন দ্য আদার এন্ড, অপরপক্ষে, লেটস দ্য নিউ গার্ল ইন্ট্রোডিউস হারসেলফ। চলো লেট দ্য নিউ গার্ল ইন্ট্রোডিউস হারসেলফ। নতুন মেয়েটাকে নিজের পরিচয় দিতে দাও। হিয়ার ইন্ট্রোডিউস ইজ অ্যান এক্সাম্পল অফ এ বেয়ার ইনফিনিটিভ। এখানে খেয়াল করে দেখো, টু ইন্ট্রোডিউস কিন্তু বলেনি। লেটটা হচ্ছে একটা মূল ভার্ব, নিউ গার্ল, এখানে টু ইন্ট্রোডিউস হারসেলফ বলেনি, লেট দ্য নিউ গার্ল ইন্ট্রোডিউস। তো এখানে ইন্ট্রোডিউস শব্দটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। বেয়ার মানে হচ্ছে ইনফিনিটিভ, বেয়ার মানে হচ্ছে খালি। বেয়ার মানে কি? খালি। অর্থাৎ ইনফিনিটিভ আছে, টু নেই, এই জন্য এটাকে খালি ইনফিনিটিভ বলছে। হিয়ার ইন্ট্রোডিউস ইজ অ্যান এক্সাম্পল অফ বেয়ার ইনফিনিটিভ বিকজ ইউ ক্যান নট সে লেট দ্য নিউ গার্ল টু ইন্ট্রোডিউস হারসেলফ। তুমি বলতে পারবে না যে এখানে এই যে নতুন মেয়েটাকে নিজেকে পরিচয় করতে দাও। ঠিক আছে, আসলে এইভাবে বলা যায় না। ইফ ইউ ইউজ টু বিফোর ইন্ট্রোডিউস, ইট ওন্ট বি কারেক্ট সেন্টেন্স দেন। তুমি এখানে যদি টু ইন্ট্রোডিউসের আগে টু ব্যবহার করো, বাক্যটা সঠিক হবে না। সো ইন দিস সেন্টেন্স ইন্ট্রোডিউস ইজ বেয়ার ইনফিনিটিভ। এই বাক্যে ইন্ট্রোডিউসটা হচ্ছে একটা খালি ইনফিনিটিভ বা বেয়ার ইনফিনিটিভ। ইনফিনিটিভ আছে কিন্তু টু ছাড়া। হ্যাভ ইউ গট দ্য আইডিয়া? বুঝতে পেরেছ? রায়হান বলছে ফেয়ার এনাফ, হ্যাঁ ভালোই বুঝতে পেরেছি। নাও আই ফিল মাচ মোর কনফিডেন্ট ইন চুজিং দ্য কারেক্ট ফর্মস অফ ভার্ব। এখন আমি রাইট ফর্মস অফ ভার্ব ব্যবহারতে অনেক বেশি আত্মবিশ্বাসী। দ্যাট ইজ জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ ইন ডিফারেন্ট সেন্টেন্স। বাক্যে যে জিরান্ড আছে, পার্টিসিপল আছে, ইনফিনিটিভগুলো আছে, সেগুলো ব্যবহার করতে তো আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবো অনেকটা, কারণ আমি এগুলো কনফিডেন্ট হয়ে গেছি এগুলো ব্যবহার করতে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার মাই সিস্টার। আপু, তোমাকে অনেক ধন্যবাদ। ইটস ওকে, অলওয়েজ ফর ইউ। সবসময় আমি তোমার সহযোগিতায় আছি। এখানে অনুবাদ করে দিয়েছি, দেখো। তোমার কাজ হচ্ছে এখান থেকে শিখে নেওয়া, হ্যাঁ, বাংলাটা বুঝে নেওয়া। কোশ্চনে আসো, প্রশ্ন উত্তরটা আমরা দেখি। হুইচ পার্ট অফ স্পিচ আর বেস ফর্ম অফ জিরান্ড পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ? জিরান্ড পার্টিসিপল এবং ইনফিনিটিভের বেস ফর্ম কোনটা? তাহলে উত্তর হচ্ছে ভার্ব। সবগুলোর ভার্বের সাথে কিন্তু আইএনজি হচ্ছে, ভার্বের আগে টু হচ্ছে, এই জন্য আমরা বলছি ভার্ব হচ্ছে এখানে বেস ফর্মটা। Verb is the base form of gerund participle infinitive. What are the parts of speech they act like in a sentence? আচ্ছা, এগুলো কোনটা বাক্যে কোন রকমের পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে? পার্টস অফ স্পিচ কোনগুলো মনে আছে তো? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই যে আমরা পার্টস অফ স্পিচ বলছি না, তো এগুলো বলছে পার্টস। কোন পার্টস অফ স্পিচগুলো এখানে মানে এগুলো সেন্টেন্সে কোনটার মতো আচরণ করে? তো আমরা দেখি দে অ্যাক্ট লাইক ডিফারেন্ট পার্টস অফ স্পিচ ইন এ সেন্টেন্স। সেন্টেন্সে এগুলো বিভিন্ন ডিফারেন্ট পার্টস অফ স্পিচের মধ্যে কাজ করে। দ্য জিরান্ড এন্ডস ইন আইএনজি ফাংশনস এজ এ নাউন। জিরান্ড আইএনজি, ভার্বের সাথে আইএনজি নিয়ে বসে এবং নাউনের মতো কাজ করে। জাম্পিং ইজ ফান, লাফালাফি করাটা অনেক মজা। জাম্প মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। দ্য ইনফিনিটিভ ইজ দ্য বেস ফর্ম অফ ভার্ব উইথ টু। ইনফিনিটিভটা হচ্ছে মূল ভার্বের আগে টু। ইউজুয়ালি ইট অ্যাজ এ নাউন, নাউনের মতো কাজ করে এটা।
অ্যাডজেক্টিভ এর মতো কাজ করতে পারে, আবার অ্যাডভার্বের মতো কখনো কখনো কাজ করে। অ্যাডভার্ব। আচ্ছা, তারপরে দেখো এক্সাম্পল কি, টু জাম্প ইজ এ ফান। আমরা ওই যে ওখানে জাম্পিং লিখেছি কেন, জিরান বোঝানোর জন্য, কিন্তু আমরা টু জাম্প ইজ এ ফান এভাবেও লিখতে পারি। এটা এখানে নাউন হিসেবে কাজ করছে। নাউন কীভাবে বুঝলাম, দেখো বাক্যে সেন্টেন্স শুরু করার জন্য সাবজেক্ট হিসেবে নাউন বসে, সাবজেক্ট অফ এ ভার্ব ইজ না, ইজ শব্দটা, ইজটা হচ্ছে ভার্ব, এই ভার্বের সাবজেক্ট হিসেবে এখানে টু জাম্প কথাটা বসছে, ইনফিনিটিভটা বসেছে। ঠিক আছে, আই লাইক টু স্কি, এখানে টু স্কি এটা হচ্ছে অবজেক্ট হিসেবে বসছে। এখানে দেখো কার অবজেক্ট হিসেবে, লাইকের অবজেক্ট হিসেবে। আচ্ছা, এ পার্টিসিপল ইজ এ ভার্ব দ্যাট এন্ডস ইন আইএনজি অর ডি ইডি ডি টি ইএন এন। এই যে পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি অথবা ভার্বের সাথে ইডি টি ডি ইএন এগুলো যোগ হয়, যেটা বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে বসে। পার্টিসিপল মে ফাংশন অ্যাজ অ্যাডজেক্টিভ ডেসক্রাইবিং আর মডিফাইং নাউন। এক্সাম্পলটা দিলে কি, দ্য সিঙ্গিং বয়েজ এন্টারটেইন দ্য ক্লাস। ক্লাসের মধ্যে তোমাদের অনেকে গান গায় না, যে বাচ্চারা, যে ছেলেরা গান গায়, তো তারা ক্লাসকে খুব মজা দিয়েছে, অর্থাৎ এখানে খুব বিনোদন দিয়েছিল। দ্য সিঙ্গিং বয়েজ এন্টারটেইন দ্য ক্লাস। আচ্ছা, সি নম্বর আসো, হ্যাভ ইউ ফাউন্ড এনি সিমিলারিটিজ অ্যান্ড ডিফারেন্সেস অ্যামং দিস থ্রি গ্রামার পয়েন্টস। এই তুমি কি জিরান, পার্টিসিপল এবং ইনফিনিটিভ এর মধ্যে তিনটা গ্রামার পয়েন্টের মধ্যে কোনো মিল এবং অমিল খুঁজে পেয়েছো? সেগুলো কি লিখতে বলছে, তা আমরা এখন লিখি। দেখো সিমিলারিটিসগুলো কি আছে, সিমিলারিটিসগুলো যদি বলি, দেখো সিমিলারিটিস টেনে দিই আমি একটু এখানে, ওকে। সিমিলারিটিসগুলো কি, অল অফ দ্য থ্রি আর নন ফিনিট অর ভার্বাল, মানে জিরান, পার্টিসিপল এবং ইনফিনিটিভ তিনটেই হচ্ছে তোমার নন ফিনিট ভার্ব বা ভার্বালও বলা হয় এগুলো, এদেরকে। আবার জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ আর ফর্ম আর ফ্রম মেন ভার্বের সাথে এদের কাজ, মেন ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে অথবা টু যোগ হয়ে এগুলো কাজ, মানে ইনফিনিটিভ হচ্ছে, পার্টিসিপল হচ্ছে, জিরান্ড হচ্ছে। ডিসিমিলারিটিস, অমিলটা কি, দ্য জিরান্ড ফাংশন অ্যাজ এ নাউন, জিরান্ড নাউনের মতো কাজ করে। দ্য ইনফিনিটিভ ইজ দ্য বেস ফর্ম অফ ভার্ব উইথ টু ফাংশন অ্যাজ এ নাউন। ইনফিনিটিভও এখানে টু এর সাথে মানে টু যোগ মূল ভার্ব হয়, সেটা নাউন হিসেবে কাজ করে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে, সেটা তুমি লিখতে পারো এখানে অবশ্য। আবার এই পার্টিসিপল ইজ এ ভার্ব ফাংশন অ্যাজ অ্যাডজেক্টিভ, পার্টিসিপলটা হচ্ছে অবশ্যই এটা নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ এখানে, সেটা আমরা কিভাবে আমরা উপরে ডিসকাশনে আলোচনা করছি, তাই না? আনলাইক জিরান্ড অ্যান্ড পার্টিসিপলস, ইনফিনিটিভ ডোন্ট চেঞ্জ দেয়ার এন্ডিংস। এরা মানে জিরান্ড পার্টিসিপলের মধ্যে মানে ইনফিনিটিভের মধ্যে তফাৎটা কি, যে ইনফিনিটিভ কিন্তু তার শেষের অংশ চেঞ্জ করে না। যেমন জিরান্ড এবং পার্টিসিপলে আইএনজি যোগ হয়ে যাচ্ছে, মূল ভার্বের সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু ইনফিনিটিভে এর মধ্যে ডিসিমিলারিটিস বা অমিলটা হচ্ছে সে তার পরের অংশটুকু চেঞ্জ করে না। দে আর অলওয়েজ ইন দ্য সিঙ্গুলার ফর্ম, এগুলো সবসময় সিম্পল থাকে এবং সিঙ্গুলার ফর্মে থাকে। শেষ কোশ্চেনটা হচ্ছে, ফাইন্ড 5 সিচুয়েশন আর এক্সাম্পল ইন হুইচ ইউ উইল ইউজ এ জিরান্ড। তো আমরা যে দৈনন্দিন আমাদের যে জীবন চলে, তো এর মধ্যে 5টা সিচুয়েশন বের করতে বলছে যেখানে আমরা ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপলটা ব্যবহার করি। তো বলছে ইন ইউর এভরিডে লাইফ, তোমার প্রাত্যহিক জীবনে। তো আমরা জিরান্ড দিয়ে করলাম কি, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, হাঁটা একটা ভালো ব্যায়াম। এখানে ওয়াকিংটা দেখো, এই যে ওয়াকিং, ইট ইজ জিরান্ড, ভার্বের সাথে আইএনজি যোগ হলো, নাউন হিসেবে কাজ করছে এখানে। কিসের নাউন হিসেবে, মানে সাবজেক্ট হিসেবে, এই যে ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে। আই লাইক ওয়াকিং ব্যাক টু হুম ফ্রম মাই স্কুল, ভার্বের সাথে আইএনজি দেখে তুমি বুঝতে পারছো এটা জিরান্ড, তাই না? আই লাইক গোয়িং টু ফ্রেঞ্চ ক্লাসেস বা ইংলিশ ক্লাসেস লিখতে পারো, আমি যে ইংলিশ ক্লাসেস, আমি ইংরেজি ক্লাস করতে খুব পছন্দ করি, তাই না? এটা তুমি লিখলে এখানে। এখানে গোয়িং কথাটা আছে, গোয়িংটা হচ্ছে এখানে জিরান্ড। কীভাবে জিরান্ড হলো, ভার্বের সাথে, এই যে ভার্বের অবজেক্ট হিসাবে, আর লাইক ভার্বের অবজেক্ট হিসাবে। মাই ক্যাটস ফেভারিট অ্যাক্টিভিটি ইজ ইটিং ফিশ, আমার বিড়ালের প্রিয় কাজ হচ্ছে মাছ খাওয়া। আই এম ফন্ড অফ রিডিং, আমি পড়তে পছন্দ করি।
খেয়াল করে দেখো এখানে প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে জিরান বসছে, ভার্বের সাথে আইএনজি হয়েছে রিডের। আই হোপ দ্যাট ইউ অ্যাপ্রিসিয়েট মাই টেলিং দিস হ্যাবিট। আমি আশা করি তুমি অ্যাপ্রিসিয়েট করছো মাই টেলিং। হ্যাঁ, মাই পসেসিভ, দেখো পসেসিভ ফর্মের পরে জিরান হয়েছে। তো এটা তুমি জিরান পার্টিসিপল নিয়ে আরও অনেক পড়লে তুমি এগুলো ক্লিয়ার ধারণা পাবে। পার্টিসিপল দিয়ে বাক্য করতে বলছে, আই এম প্লাইং kites in the evening, having gone to school, I have learned many things every day. I am flying kites. তারপরে হতে পারে এখানে carrying a heavy school bag, I go to school every day. The students wearing the uniform will be allowed to enter the library. Arriving at home, I take lunch. আমরা এইভাবে পার্টিসিপলটা লিখতে পারি। আচ্ছা, ইনফিনিটিভ লিখতে পারি কিভাবে? উই লাইক টু ইট ফ্রুটস, মাই গোল ইজ টু লার্ন ইংলিশ, ইউ নিড টু, এই যে টু যুগ মূল ভার্ব বলা আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ টু যুগ মূল ভার্ব। তারপরে হচ্ছে ইউ নিড দ্য হাইয়েস্ট নাম্বার অফ বোর্ডস টু উইন, ঠিক আছে। তারপরে হচ্ছে আই রেজড মাই হ্যান্ড টু স্পিক, টু যুগ মূল ভার্ব হয়েছে এখানে। টু কুক ইজ এন এসেনশিয়াল স্কিল, সাবজেক্ট হিসেবে পড়ছে। ওকে, তো আজকে ক্লাসটা অনেক লম্বাই হলো। তো সবাইকে অনেক ধন্যবাদ ক্লাসটা মনোযোগ দিয়ে করার জন্য। এই ক্ষেত্রে অবশ্যই বলবো, যদি কারো ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং অন্যদের সাথেও শেয়ার করার জন্য। মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।